তা ছিল যে উচ্চ মূল্যে এবং অনুগত কাস্টমারদের বিশেষ সুবিধা বা এক্সক্লুসিভ কোনো ক্লাবের সদস্যপদ দেওয়া, বিশেষ সুবিধা। ক্লাব মার্কেটিং প্রোগ্রাম এগুলো হচ্ছে কাস্টমারদের লয়্যালটি বাড়ানোর উপায়। তো লয়্যালটি বাড়ানোর একটা উপায় বললাম যে ফ্রিকোয়েন্সি মার্কেটিং প্রোগ্রাম হচ্ছে কাস্টমারকে ঘন ঘন পণ্য কিনতে উৎসাহিত করে। কিসের মাধ্যমে? ডিসকাউন্টের মাধ্যমে, ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক অফার, সুপার শপের রিওয়ার্ড পয়েন্ট। আর ক্লাব মার্কেটিং প্রোগ্রামটা হচ্ছে যে উচ্চ মূল্যের হাই ভ্যালু বা অনুগত কাস্টমারদের বিশেষ সুবিধা। উচ্চ মূল্যের হাই ভ্যালু যারা কেনাকাটা করে এসব কাস্টমারদের বা অনুগত কাস্টমারদের বিশেষ কোনো সুবিধা, যেমন এক্সক্লুসিভ ক্লাবের সদস্যপদ দেওয়া, এরকম গল্ফ ক্লাবের, এরকম যেমন ব্যাংক। আচ্ছা, এটা গেল কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম, কাস্টমার লয়্যালটি বাড়ানো। 4 নম্বর হচ্ছে ডিপ ইন্টারেক্টিভ রিলেশনশিপ তৈরি করা। ডিপ ইন্টারেক্টিভ রিলেশনশিপ। ডিপ ইন্টারেক্টিভ রিলেশনশিপটার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে পুরাতন পদ্ধতি, ওয়ান ওয়ে। আরটা হচ্ছে নতুন পদ্ধতি, টু ওয়ে। ওয়ান ওয়েটা হচ্ছে যে আগে কোম্পানিগুলো একমুখী যোগাযোগ করতো, একমুখী, যেমন টিভি অ্যাডভার্টাইজমেন্ট বা প্রচার পোস্টারের মাধ্যমে কাস্টমারদের মতামত প্রতিক্রিয়া এখানে জানার সুযোগ, এর মাধ্যমে অ্যাডভার্টাইজ করতো। টিভি বিজ্ঞাপন পোস্টারের মাধ্যমে কাস্টমারদের সাথে যোগাযোগ করতো, কিন্তু কোম্পানি রিচ করার চেষ্টা করতো কাস্টমারদের কাছে, কিন্তু যেখানে কাস্টমারদের মতামত বা প্রতিক্রিয়া কোম্পানির জানার সুযোগ ছিল না টিভি অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন পোস্টারের মাধ্যমে। সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। এটা হচ্ছে কিন্তু নতুন পদ্ধতি হচ্ছে টু ওয়ে, যে শক্তিশালী সম্পর্ক তৈরির জন্য বর্তমানে দ্বিমুখী বা ইন্টারেক্টিভ ওয়ে দরকার। ইন্টারেক্টিভ যোগাযোগ জরুরি। শক্তিশালী সম্পর্ক তৈরির জন্য বর্তমানে ইন্টারেক্টিভ যোগাযোগ বা দ্বিমুখী যোগাযোগ জরুরি। অর্থাৎ কোম্পানিকে এমন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে যেখানে কাস্টমার সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং প্রতিক্রিয়া জানাতে পারে। ধরনের প্ল্যাটফর্ম এমন প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে কাস্টমার অংশ নিতে পারে সক্রিয়ভাবে এবং প্রতিক্রিয়া জানাতে পারে। এর মাধ্যমে কোম্পানি ডিপ বা গভীর ইন্টারেক্টিভ রিলেশনশিপ তৈরি করবে কাস্টমারদের সাথে। অর্থাৎ এই ইন্টারেকশন বা মিথস্ক্রিয়ার ফলে কাস্টমারদের সাথে সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়। এর ফলে এটা করার জন্য এমনকি কোম্পানির সিইওদেরকেও সরাসরি কাস্টমারদের সাথে মিটিং মিটিং করে চাহিদা বোঝার চেষ্টা করা হয়। এর মাধ্যমে সিইও কাস্টমারদের সাথে সরাসরি মিটিং করে কাস্টমারদের চাহিদা বোঝার চেষ্টা করে। তাহলে যদি সামারি করি, যে যেমন একটা উদাহরণ দিই, যেমন আধুনিক যে কোম্পানিগুলো অথবা আধুনিক যুগের যে কোম্পানিগুলো এখন সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ব্লগ, টুইটার, ইমেইল, এইসব প্ল্যাটফর্ম ব্যবহার করে কাস্টমারদের সাথে যোগাযোগ করে। এতে করে কাস্টমাররা তাৎক্ষণিকভাবে তাদের প্রোডাক্ট সম্পর্কে মতামত, প্রতিক্রিয়া বা নেতিবাচক মন্তব্য জানাতে পারে। যে ডিপ ইন্ডাস্ট্রি রিলেশনশিপ তৈরির মাধ্যমে লাভজনক কাস্টমার তৈরি করা যায়। আচ্ছা, এখন তাহলে যেটা বললাম যে পুরনো ডিপ ইন্ডাস্ট্রি রিলেশনশিপ তৈরি করার জন্য পুরনো যেটা ছিল ওয়ান ওয়ে, টিভি বিজ্ঞাপন পোস্টারের মাধ্যমে যেখানে কাস্টমারদের মতামত বা প্রতিক্রিয়া জানানোর সুযোগ ছিল না। আর টু ওয়ে পদ্ধতিতে কাস্টমাররা এখন ফেসবুক পেজ, ব্লগ, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলো ব্যবহার করে কাস্টমারদের মতামতের প্রতিক্রিয়া জানতে পারে, নেগেটিভ মন্তব্য জানতে পারে। এই ইন্টারাকশনের ফলে কাস্টমারের সাথে সম্পর্ক আরও গভীর এবং মজবুত হয়। এবং পাশাপাশি আরও বললাম যে সিইওরাও চাইলে কাস্টমারের সাথে সরাসরি মিটিং করে কাস্টমারের চাহিদা বুঝে সেই অনুযায়ী পণ্য তৈরি করে কাস্টমারের স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারে। সেটা হচ্ছে ডিপ অ্যান্ড ইন্টারেক্টিভ রিলেশনশিপ। ওকে, দেন এবার আসি পার্টনারশিপ রিলেশনশিপ ম্যানেজমেন্ট, নাম্বার 5। পাঁচটা বলছিলাম যে সেটা
সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মূল ফোকাস হচ্ছে 5টা। তার মধ্যে পঞ্চম হচ্ছে পার্টনারশিপ রিলেশনশিপ ম্যানেজমেন্ট। পার্টনারশিপ রিলেশনশিপ ম্যানেজমেন্ট হচ্ছে যে কাস্টমারকে সর্বোচ্চ ভ্যালু একা মার্কেটিং প্রোগ্রামের পক্ষে দেওয়া সম্ভব না। এর জন্য কোম্পানি ভিতর এবং বাইরের পার্টনারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। যেমন উদাহরণ দিই, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পার্টনার কি হতে পারে, যে মার্কেটিং ডিপার্টমেন্টকে অবশ্যই অন্যান্য ডিপার্টমেন্ট যেমন প্রোডাকশন, ফিনান্স, কল সেন্টারের উপর নির্ভর করতে হয়। কিভাবে? উদাহরণ দিই, যেমন একটা কোম্পানি মার্কেটিং খুব ভালো করে প্রচার করে একটি প্রোডাক্ট সেল করলো, কিন্তু কাস্টমার পণ্যটি নিয়ে সমস্যায় পড়লো। যেমন সে প্রোডাকশন ডিপার্টমেন্টের ত্রুটি হয়েছিল, বা কল সেন্টারে ফোন করে খারাপ সেবা পাইল, যেটা হচ্ছে একটা কল সেন্টার কর্মীর অদক্ষতা। এক্ষেত্রে মার্কেটিং তার কাজ ঠিকঠাক মতো কোম্পানি প্রচার করে প্রোডাক্টটা সেল করলেও অন্যান্য বিভাগের ব্যর্থতার কারণে সমগ্র কাস্টমার রিলেশনশিপ ক্ষতিগ্রস্ত হবে। তাই কোম্পানিকে অবশ্যই অন্যান্য বিভাগের উপর অন্যান্য বিভাগের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, অন্যান্য কোম্পানির অভ্যন্তরে অন্যান্য বিভাগের সাথে, যেমন প্রোডাকশন, ফিনান্স, কল সেন্টার। আর যদি প্রতিষ্ঠানের বাইরে পার্টনার কথা চিন্তা করি, যে কোম্পানির সাপ্লাই চেনে থাকা অন্যান্য পক্ষ, যেমন ডিলার, ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরদের সাথে ভালো সম্পর্ক জরুরি। যেমন উদাহরণ দিই, যেমন একটা কোম্পানি খুব ভালো একটা পণ্য তৈরি করে ডিলারের কাছে পাঠালো, কিন্তু ডিলার সেই পণ্যটা স্যাঁতসেঁতে গুদামে রাখায় প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল। এখন কাস্টমার যখন নষ্ট পণ্যটি কিনবে, তখন সে কোম্পানির রেপুটেশনকেই দায়ী করবে বা কোম্পানিকে দায়ী করবে, কোম্পানির রেপুটেশনকে হারাম করবে। তাই পণ্যের মান শেষ পর্যন্ত ঠিক রাখতে ডিলারের সাথে উৎপাদক প্রতিষ্ঠানের সুসম্পর্ক জরুরি। সুসম্পর্ক সমন্বয় থাকা আবশ্যক। সমন্বয় এবং সুসম্পর্ক থাকা আবশ্যক। আচ্ছা, এটা গেল যে আমার একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের 5টা মেইন ফোকাস ডিসকাস করা হবে। আচ্ছা, এখন ক্যাপচারিং ভ্যালু ফ্রম কাস্টমার। কিভাবে একটা কোম্পানি কাস্টমারদের কাছ থেকে ভ্যালু ক্যাপচার করবে? আচ্ছা, ভ্যালু ক্যাপচার করা বলতে একটা কোম্পানি কাস্টমারকে ভ্যালু দিল, প্রোডাক্ট দিল, মূল্য ভ্যালু দিল, সার্ভিস দিল। এখন কাস্টমার কাছ থেকে বিনিময়ে কোম্পানিও ভ্যালু বলতে গেলে মুনাফা বা সেলস অর্জন করার চেষ্টা করবে। সেলস বলতে এখানে মানে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে কাস্টমার সম্ভাব্য অন্যান্য ক্রেতাদেরকে বলবে ওই কোম্পানি সম্পর্কে, ওই কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে বলবে, ভালো রিভিউ দিবে। এতে করে কোম্পানির মানে সেলস বাড়বে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, মার্কেটিং প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে কাস্টমার কাছ থেকে ভ্যালু ক্যাপচার করা। এই ধাপে কাস্টমারকে ভ্যালু দেওয়ার পর কোম্পানি কাস্টমার কাছ থেকে বিনিময়ে ভ্যালু অর্থাৎ মুনাফা বা সেলস অর্জন করে। এই ভ্যালু ক্যাপচার করার সময় 3টে বিষয়ের উপর ফোকাস করতে হয়। একটা হচ্ছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু। কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা হচ্ছে একটা কাস্টমারকে শুধু তার একটি মাত্র কেনাকাটার বিচারে দেখলে হবে না। একটা কাস্টমারকে শুধুমাত্র একটি কেনাকাটার বিচারে দেখলে হবে না, বরং ওই কাস্টমার সারা জীবনে ওই কোম্পানি থেকে মোট কি পরিমাণ পণ্য কিনতে পারে, তার মোট মূল্যকে বিবেচনা করতে হবে। অর্থাৎ একটা একটা কাস্টমারকে শুধু তার একটা মাত্র কেনাকাটার বিচারে একটা কাস্টমারকে দেখলে হবে না, বরং ওই কাস্টমার সারা জীবন মোট কি পরিমাণ পণ্য কেনাকাটা করতে পারে,
তার সেই মোট মূল্যকে, এই টোটাল মূল্যকে বিবেচনা করে কাস্টমারকে দেখতে হবে, বিচার করতে হবে কাস্টমারকে। আচ্ছা, এখন হোয়াট ইজ কাস্টমার লাইফ টাইম বিল? লাইফ টাইম বিলটা হচ্ছে যে একটা কোম্পানি তার সারা জীবনে কি পরিমাণ কেনাকাটা করতে পারে। কোম্পানি, একটা কাস্টমার তার জীবনে একটা কোম্পানি থেকে সারা জীবনে কি পরিমাণ কেনাকাটা করতে পারে তার মোট আর্থিক মূল্যকেই বোঝায়। মোট আর্থিক মূল্যকেই কাস্টমার লাইফ টাইম ভ্যালু বলে। উদাহরণ দিই যে ধরি যে একটা কাস্টমারের সাথে একটা দোকানদারের মনোমালিন্য হলে দোকানদার হয়তো ভাবেন যে তিনি শুধু ওই দিনের ২,০০০ টাকার ব্যবসায়ী হারালেন, কিন্তু বাস্তবতা হলো ওই কাস্টমার যদি অনুগত থাকতো তাহলে তো সারা জীবনে আরো লক্ষ লক্ষ টাকার পণ্য কিনতো। দোকানদার আসলে সেই সম্পূর্ণ লাইফ টাইম ভ্যালুটাই হারায়। তার মানে একটা কোম্পানি, একটা কাস্টমার যদি একটা কোম্পানির কাছ থেকে চলে যায় কোনো কারণে, তাহলে একটা কোম্পানি একটা ওই কাস্টমারের সম্পূর্ণ লাইফ টাইম ভ্যালুর যে আর্থিক মূল্যটা সেটা হারায়। এক্সাম্পল দেয়, ধরি একটা কাস্টমার প্রতি মাসে গড়ে ৫,০০০ টাকার গ্রোসারি পণ্য কিনে। ধরা যাক তিনি আরো ৩৫ বছর ওই কেনাকাটা চালিয়ে যাবে, তাহলে তার কাস্টমার লাইফ টাইম ভ্যালু হবে ৫,০০০ এক মাসে গুণ ১২ মাস, ১২ দিয়ে ভাগ দিতে হবে, ১২ মাসে যোগ ইন্টু ৩৫ বছর। এটা হচ্ছে এক বছরের ভ্যালু, এটা হচ্ছে তার গুণ দিলে বের হবে ৩৫ বছরের ভ্যালু, এটা বের হবে ২১ লক্ষ টাকা। ২১ লক্ষ টাকা। অর্থাৎ কোনো কাস্টমারকে হারালে কোম্পানি শুধু তাৎক্ষণিক সেলসই হারায় না, কোম্পানি শুধুমাত্র তাৎক্ষণিক সেলসই হারায় না, বরং লাইফ টাইম ২১ লক্ষ টাকার ওই লাইফ টাইম ২১ লক্ষ টাকার সম্ভাব্য আয়ের উৎস হারায়, সম্ভাব্য আয়ের উৎস হারায়। এই কারণে কাস্টমার ইজ অলওয়েজ রাইট এই ধারণাকে গুরুত্ব দেওয়া হয়। কাস্টমার ইজ কিং, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। দেন আসি কাস্টমার ইকুইটি বৃদ্ধি করা। কাস্টমার ইকুইটিটা হচ্ছে একটা কোম্পানির বর্তমান এবং সম্ভাব্য সকল কাস্টমারের মোট লাইফ টাইম ভ্যালু সমষ্টিকে কাস্টমার ইকুইটি বলে। আগে বললাম যে একটা কাস্টমার যদি অনুগত থাকে তাহলে সারা জীবনে মোট যে পরিমাণ প্রোডাক্ট কিনবে তার আর্থিক মূল্যটা হচ্ছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু।